ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো চ্যাপ্টার 6, বল ও শক্তির প্রাথমিক ধারণা। চ্যাপ্টারটা অনেক বড় হওয়ায় এই চ্যাপ্টারটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছিলাম। প্রথম 3টে ভাগের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। আজকে এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও এটা, যেটা আমি 96 পেজ থেকে পড়াবো। অর্থাৎ ঘর্ষণ সম্পর্কিত যে অংশটা রয়েছে সেই অংশটা আজকে আমরা পড়বো। এর আগের অংশগুলো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে এবং সেই সংক্রান্ত প্রশ্ন উত্তর সমস্ত কিছু নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেছে। যারা যারা সেই ভিডিওগুলো দেখোনি বা পাওনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজ আমরা সলভ করব 96 পেজ থেকে। 96 পেজের শুরুতে রয়েছে শক্তি সমস্যা। প্রথমে কি লেখা রয়েছে একটু পড়ে নিই। এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো জ্বালানি সমস্যা। জ্বালানি বলতে কয়লা আর পেট্রোলিয়াম। পৃথিবীতে এগুলো আর বেশি নেই, খুব তাড়াতাড়ি শক্তির এই দুই উৎস শেষ হয়ে যাবে। তাহলে আমরা যে জ্বালানি হিসেবে ব্যবহার করি হয় কয়লা না হলে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম থেকে বিভিন্ন উপায়ে আমরা রান্নার যে গ্যাস এটা পাচ্ছি, সেগুলো আমরা আগেই পড়ে এসেছি। তাহলে এই যে দুটো জ্বালানি হিসাবে আমরা জিনিস ব্যবহার করছি, এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এগুলো কিভাবে তৈরি হয় সেগুলোও আমাদের অলরেডি পড়া হয়ে গেছে চ্যাপ্টার 4-এ। ঠিক আছে, তাহলে এই শক্তির উৎসগুলো যে কমে যাচ্ছে, তাহলে এদের কিছু তো একটা অল্টারনেটিভ ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। জ্বালানি ছাড়া তো আমরা চলতে পারবো না। তার জন্য উপায় খোঁজা হচ্ছে যে কি উপায়ে এদের এই যে পরিমাণ কমে যাচ্ছে সেটা কিভাবে আমরা এই সমস্যাটা মেটাতে পারি। শক্তির উৎস দুরকম শক্তির উৎস রয়েছে, অনবীকরণযোগ্য শক্তির উৎস আর নবীকরণযোগ্য শক্তির উৎস। অনবীকরণযোগ্য বলতে কোনটা বলছে না, গোটা বিশ্বে শক্তির এই উৎস খুব দ্রুত শেষ হয়ে যাবে। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস। আর নবীকরণযোগ্য কোনগুলো বলছে না, যে শক্তির উৎসগুলো কোনোদিন ফোরাবে না। সব আসলে তা নয়, সব উৎসেরই শেষ আছে, তবে এই উৎস থেকে শক্তি আমরা অনেক অনেক বেশি দিন ধরে পেতে পারি। সেগুলো কোনগুলো? সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি, জৈব গ্যাস শক্তি ইত্যাদি। এই শক্তিগুলো হচ্ছে নবীকরণযোগ্য শক্তি। অনবীকরণযোগ্য শক্তি কোনগুলো? কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। আর নবীকরণযোগ্য শক্তি হলো সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি, জৈব গ্যাস শক্তি ইত্যাদি। আচ্ছা, খাদ্যের রাসায়নিক শক্তি কি বলছে দেখো। রাসায়নিক পরিবর্তনে অণুর গঠন বদলে যায়। ঠিক আছে, অণুর গঠন বদলানোর সময় কখনো কিছুটা শক্তি মুক্ত হয়, কখনো কিছুটা শক্তি বাইরে থেকে শোষিত হয়। খাদ্য থেকে শক্তি মুক্ত করার সময় খাদ্যের নানা পদার্থের অণুর গঠনে অনেক পরিবর্তন ঘটে এবং কিছুটা শক্তি নির্গত হয়। একেই আমরা খাদ্যের রাসায়নিক শক্তি বলতে পারি। তাহলে এটা হচ্ছে খাদ্যের রাসায়নিক শক্তি কাকে বলে, তার ডেফিনিশন, তার সংজ্ঞা যদি পড়ে তাহলে এটা আমরা লিখবো যে রাসায়নিক পরিবর্তনে অণুর গঠন বদলে যায়। অণুর গঠন বদলানোর সময় কখনো কিছুটা শক্তি মুক্ত হয়, কখনো কিছুটা শক্তি বাইরে থেকে শোষিত হয়। খাদ্য থেকে শক্তি মুক্ত করার সময় খাদ্যের নানা পদার্থের অণুর গঠনে অনেক পরিবর্তন ঘটে এবং কিছুটা শক্তি নির্গত হয়। একেই আমরা খাদ্যের রাসায়নিক শক্তি বলতে পারি। আমরা বহু ক্ষেত্রে এই খাদ্যস্থিত রাসায়নিক শক্তি বা খাদ্যের রাসায়নিক স্থিতিশক্তি বলে থাকি। অর্থাৎ খাদ্যের মধ্যে এই যে রাসায়নিক শক্তিটা পাচ্ছি একে অনেক সময় আমরা স্থিতিশক্তিও কিন্তু বলে থাকি। ঠিক আছে, আমরা পড়বো প্রাত্যহিক জীবনে ঘর্ষণ বল। ঘর্ষণ বল আমরা আমাদের জীবনে সব সময় ফিল করি। কিভাবে?
প্রথমে দেখো একটা একটা ফুটবলকে প্রথমে একটা মাঠের ওপর গড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম যে পরীক্ষাটা আমাদেরকে দিয়েছে ঘর্ষণ বোঝানোর জন্য, সেটা দেখো, প্রথমে বলটাকে একটা মাঠের ওপর গড়িয়ে দেওয়া হয়েছে। মাঠের ওপর গড়িয়ে দিলে বলটা যত দূর না যাবে, তার থেকে যদি বলটাকে একটা পাকা মেঝের ওপর পাকা মেঝের ওপর ছেড়ে দেওয়া হয় বা গড়িয়ে দেওয়া হয়, তাহলে বলটা কিন্তু অনেক বেশি দূর যাবে। কেন যাবে না? বলটা যখন ঘাসের ওপর ছেড়ে দেওয়া বা মাঠের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে, তখন বলটা চলার সময় প্রতি মুহূর্তে কিন্তু বাধা পাবে। বাধাটা কে দিচ্ছে? এই দেখো, কে এই বাধা দিল? মাঠ। বল ও মাঠের তলের সংযোগস্থলে বলের গতির ঠিক উল্টো দিকে বাধা দিয়েছে, তাই ফুটবলের গতি কমতে কমতে শেষ পর্যন্ত শূন্য হয়ে যায়। এই বলটা থেমে যায়, এই বাধাকে বলে ঘর্ষণ। মাঠ তো পুরো সমান হয় কি? মেঝের মতো পুরো একদম সমতল হয় না, একটু এবড়ো খেবড়ো হয়। ওই এবড়ো খেবড়ো হওয়ার জন্য কি হচ্ছে, ওই তলটা কিন্তু বলটাকে বাধা দিচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে। এই যে বাধা বলটা কাজ করছে, একটা বাধা যে কাজ করছে বলটার উপর, সেই বাধাটাকে আমরা বলছি ঘর্ষণ। তাহলে ওখানে ঘর্ষণ বেশি, তাই বলের গতিবেগ কিন্তু কমে যাচ্ছে। কিন্তু যখন আমি কোনো পাকা মেঝের ওপর বলটাকে ছেড়ে দেব, সেটা পুরো সমতল হয়ে থাকে, সেখানে কোনো বাধা পায় না বলটা, তাই বলটা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে। কোনো বাধা পায় না, বাধা পায়, কিন্তু সেটা মাঠের থেকে অনেক অনেক গুণ কম, সেই জন্য বলটা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে। নেক্সট একটা পরীক্ষা দেওয়া রয়েছে। সেই পরীক্ষাটা বলছে যে আমরা যদি দুটো হাতের তালুকে ঘষলে দেখবো হাতের তালুটাতে গরম অনুভূত হয়। এটাও কিন্তু ঘর্ষণের জন্যই হয়। হ্যাঁ, দুটো হাতের তালু আমরা ঘষছি মানে হাত দুটোর মধ্যে একটা ঘর্ষণ বল তৈরি হচ্ছে। এই ঘর্ষণ বলের কারণে কিন্তু হাতের তালুটা গরম হয়ে যায়। আমাদের আর একটা পরীক্ষা রয়েছে যে দেশলাই কাঠির বারুদের দিকটা দেশলাই বাক্সের গায়ে বারুদ অংশে ঘষলে দেশলাই কাঠি জ্বলে ওঠে কেন? কেন জ্বলে ওঠে? দেখো, উত্তরটা ভালো করে এখানে লেখাই রয়েছে। দেশলাই বাক্সের দুপাশে বারুদের খড়খড়ে প্রলেপ দেওয়া থাকে, ফলে দেশলাই কাঠির বারুদ ওই জায়গায় ঘষলে উষ্ণতা বেড়ে যায়। ফলে যে উষ্ণতায় বারুদ জ্বলে ওঠে, সেই উষ্ণতায় বারুদ পৌঁছে যায়, তাই আগুন জ্বলে ওঠে। ঠিক আছে? তাহলে ঘর্ষণ করার ফলে কি হচ্ছে? এখানে তাপ উৎপন্ন হচ্ছে। আগেরটাও পড়লাম যে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হচ্ছে দুটো হাত ঘষলে, আর এখানেও দেশলাই কাঠির ক্ষেত্রেও কিন্তু ঘর্ষণের ফলে কিন্তু উৎপন্ন হচ্ছে এবং সেই তাপে দেশলাই কাঠিটা জ্বলে উঠছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। তাহলে প্রথম একটা বৈশিষ্ট্য পড়লাম যে ঘর্ষণের ফলে উষ্ণতা বাড়ে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। আমরা দেখো, যখন কোনো খাতার ওপর আমরা পেন্সিল দিয়ে কিছু লিখি, লেখার পর সেটা রাবার দিয়ে মুছে দিচ্ছি মানে সেখানে একটা ঘর্ষণ বল তৈরি হচ্ছে। এই ঘর্ষণ বল হওয়ার ফলে দেখবে রাবারটা কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকে। মুছতে মুছতে আমাদের কাছে যে রাবার থাকে সেটা একসময় ছোট হতে হতে শেষ হয়ে যায়। তাহলে ঘর্ষণের ফলে কি হচ্ছে? বস্তুর ক্ষয় হচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু গাড়ির টায়ারের ক্ষেত্রেও হয়ে থাকে। গাড়ির টায়ারের সঙ্গে রাস্তার ঘর্ষণের ফলে টায়ারের কিন্তু ক্ষয় হতে থাকে। হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে টায়ারটা কিন্তু পাতলা হতে থাকে, হতে হতে একসময় অনেক সময় ফেটে যেতে পারে। ঠিক আছে? এই পরীক্ষাটা আমরা পড়ে নিলাম, এই পরীক্ষাটাও আমরা তো পড়েই নিয়েছি। আর নেক্সট এখান থেকে যেটা, এই পরীক্ষাটা থেকে আর একটা যে বৈশিষ্ট্য আমরা পেতে পারবো সেটা হচ্ছে যে তলের প্রকৃতি ঘর্ষণের উপর প্রভাব ফেলে। তলের মসৃণতা যত বেশি হয় ঘর্ষণ তত কম হয়। সেটাই আমরা পড়লাম যে মাঠটা এবড়ো খেবড়ো, অর্থাৎ সেটা মাঠের তল হচ্ছে অমসৃণ তল, তাই সেখানে ঘর্ষণ বল অনেক বেশি হওয়ার ফলে তার গতিবেগটা কিন্তু কমে যাচ্ছে। যখন আমরা কোনো মসৃণ তল বা পাকা মেঝের ওপর ক্ষেত্রে যদি সেম পরীক্ষাটা করি, তখন আমরা দেখব যে সেখানে কিন্তু বলের গতিবেগ অনেক বেশি থাকছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তলটা মসৃণ হওয়ার ফলে সেখানে ঘর্ষণ বলটাও কিন্তু অনেক কম হচ্ছে, এবং ঘর্ষণ বল কম হওয়ার ফলে বলটার গতিবেগও কিন্তু অনেক বেশি হচ্ছে। তাহলে আমরা এখান থেকে তিনখানা বৈশিষ্ট্য পড়লাম। প্রথম বৈশিষ্ট্য পড়লাম ঘর্ষণের ফলে উষ্ণতা বাড়ে, দ্বিতীয় পড়লাম ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, আর
তিন নাম্বার পড়লাম যে তলের প্রকৃতি ঘর্ষণের ওপর প্রভাব ফেলে, তলের মসৃণতা যত বেশি হয় ঘর্ষণ বল তত কম হয়। মানে যেটা বলছে যে 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 তলই হোক না কেন সেটা কিন্তু সম্পূর্ণ মসৃণ কিন্তু হয় না। আমরা যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি তাহলে দেখব যে ওই তলের উপরেও কিন্তু ছোট ছোট এবড়ো খেবড়ো উঁচু নিচু অংশ রয়েছে। অর্থাৎ এখানে কোনো বলছে যে কোনো তলই কিন্তু সম্পূর্ণ মসৃণ হয় না। ঘর্ষণ বল যে দুই তলের মধ্যে ক্রিয়াশীল সেই তল দুটো প্রত্যেকে আলাদাভাবে একে অপরকে ঘর্ষণ বল প্রদান করে। মানে বলটা যখন করাচ্ছে বলও যেমন ঘর্ষণ বল দিচ্ছে আবার মেঝেটাও দিচ্ছে। অর্থাৎ প্রথম তল দ্বিতীয় তলকে ও দ্বিতীয় তল প্রথম তলকে ঘর্ষণ বল প্রদান করে। নিচে আর একটা পরীক্ষা দেওয়া রয়েছে যে একটা দেওয়ালের ওপর একটা কাঠের ব্লককে নিয়ে চেপে ধরে রেখেছো তুমি, যে অন্য একজন বা তোমার বন্ধু সে কি করছে ব্লকটা সরানোর জন্য ওপর থেকে বল প্রয়োগ করছে। তাতে তুমি কি দেখবে যে যদি কোনো বস্তুকে কোনো একটি তলের ওপর জোরে চেপে রাখা হয় তাহলে দুই তলের মধ্যে ঘর্ষণ বল বেশি হয়। ঠিক আছে, টেবিলের উপর বই রেখে সেটিকে যদি টেবিলের ওপর দিয়ে ঠেলে সরানোর চেষ্টা করো দেখবে যে যদি ওই বইয়ের ওপর আরো কয়েকটা বই রাখা হয় তবে তোমাকে অনেক বেশি জোরে ঠেলতে হচ্ছে। একটা বই থাকলে যতটা না ঠেলতে হবে তার থেকে যদি অনেক বেশি ভার দেওয়া থাকে তার উপর তাহলে তো আমাদেরকে বেশি ঠেলতে হবে। তার মানে যখনই চেপে চাপ দিয়ে আর একটা তলের ওপর চাপ দিয়ে বস্তুটাকে আটকে রাখা হচ্ছে তখন তাদের মধ্যে ঘর্ষণ বলটা অনেক বেশি কাজ করছে। ফলে সেই জায়গাটা থেকে বস্তুটাকে সরানোর জন্য আমাদেরকে বলটাও কিন্তু অনেক বেশি প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এই পরীক্ষাটা থেকে আমরা এটাই বুঝতে পারছি। এখানে আমাদের চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল। নেক্সট পেজে রয়েছে চ্যাপ্টার 7, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এরপর আমরা এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর দেখে নিই। প্রথম প্রশ্ন আমরা যেটা পড়বো, ঘর্ষণ কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট। যখন কোনো বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে তখন সংস্পর্শে থাকা বস্তুদ্বয়ের তলগুলোর মধ্যে গতির বা গতি উপাদানের চেষ্টার বিরুদ্ধে বাধা সৃষ্টি হয়। এই বাধাকে ঘর্ষণ বল বলে। ঠিক আছে, ঘর্ষণ বল সৃষ্টির কারণ কি? আপাত দৃষ্টিতে কোনো তলকে মসৃণ মনে হলেও অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করলে দেখা যায় ওই তলে বেশ কিছু উঁচু নিচু খাঁজ বা অমসৃণতা আছে। এরূপ একটি তল সাপেক্ষে অপর একটি তলকে গতিশীল করতে চেষ্টা করা হলে স্পর্শতলে থাকা উঁচু নিচু খাঁজগুলো পরস্পরের সঙ্গে আটকে যায়, ফলে বস্তুর গতি বাধা পায়। আবার অমসৃণ বা এবড়ো খেবড়ো কোনো তলের ওপর দিয়ে গতিশীল বস্তু বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ ঘর্ষণ বলের উদ্ভব হয়। সুতরাং স্পর্শতলের মসৃণতা ঘর্ষণের মাত্রা কমায়। এই মাত্রা আমরা এটা পড়লাম, ডিটেলসে আলোচনা করলাম। ঠিক আছে, এগুলো মুখস্থ করে নেবে। এরপর আমরা যেগুলো করছি সেগুলো প্রশ্ন উত্তর শুধুমাত্র মুখস্থ করবে। নেক্সট রয়েছে ঘর্ষণ বলের ক্রিয়ার প্রভাব বা ফলাফল। ঘর্ষণ বলের ফলে কি হয়? ঘর্ষণ বল গতিশীল বস্তুর গতিকে বাধা দেয়, অর্থাৎ তার গতি কমে যায়। ঘর্ষণ বলের ক্রিয়া অতিক্রম করার জন্য বস্তুতে প্রযুক্ত শক্তি বা কার্যের একটি অংশ ব্যয় হয় যা তাপ শক্তিতে পরিণত হয়। যেমন ওই যে হাতের তালু ঘষলে ঘর্ষণ ক্রিয়া সংস্পর্শে থাকা তল বা বস্তুর ক্ষয় হয় এবং সেগুলি মসৃণ হয়। যেমন কি হচ্ছে দীর্ঘদিন নদীর পাড়ে থাকা নুড়ি পাথরের উপর দিয়ে বেগসহ জল প্রবাহিত হওয়ার জন্য সেগুলো মসৃণ ও গোলাকৃতির হয়ে যায়। ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ঘর্ষণের প্রকৃতি বা বৈশিষ্ট্য। ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা বাধা দেয়। ঘর্ষণ চলমান বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষতি হয়। ঘর্ষণের বল স্পর্শতলের প্রকৃতির ওপর নির্ভর করে। তল যত মসৃণ হয় ঘর্ষণ বল তত কমে। এই তিনটে পয়েন্ট আমরা আগেই পড়েছি, 3, 4, 5 আমরা বইতে পড়লাম। আর বস্তুর ওজন বাড়ার সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলও বাড়ে। এটা আমরা লাস্ট পড়লাম, পরীক্ষাটার মাধ্যমে এটা আমরা পড়লাম। তাহলে এই 6টা বৈশিষ্ট্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখবো। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে ঘর্ষণের সুবিধা এবং ঘর্ষণের অসুবিধা। ভীষণ ইম্পর্টেন্ট। ঘর্ষণের সুবিধা কি? ঘর্ষণ বলের অনুপস্থিতিতে দৈনন্দিন কোনো কাজই করা সম্ভব হতো না। যেমন ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম। গতিশীল বস্তু বা গাড়ি, ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থামানো সম্ভব হতো না। কাগজের ওপর পেন বা পেন্সিল দিয়ে লেখা, ইরেজার করা যেত না, কারণ সেগুলোর ওপর বল প্রযুক্ত হলেই তারা কাগজের ওপর দিয়ে পিছলে যেতে চাইতো।
উল্কাপাত বা বৃষ্টির সময় ভারী পাথরখণ্ড অভিকর্ষজ টানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বায়ুর সঙ্গে তীব্র ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনা না ঘটলে উল্কাগুলো তীব্র বেগে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি এবং ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতো। ঘর্ষণ না থাকলে দেশলাই কাঠি জ্বালানো, আঠা ব্যবহার মতো অত্যন্ত সাধারণ কিন্তু প্রয়োজনীয় কাজকর্মগুলো করতে আমরা ব্যর্থ হতাম। এটা কিন্তু ভালো করে 5টা পয়েন্ট মুখস্থ করবে, ভীষণ ইম্পর্টেন্ট। এবং ঘর্ষণের অসুবিধে কি কি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঘর্ষণের জন্য আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হই, যেমন মাটির ওপর দিয়ে কোনো ভারী বস্তুকে টেনে নিয়ে যাওয়া কষ্টকর হয়। বিভিন্ন প্রকার মেশিন ও যন্ত্রপাতির গতিশীল অংশগুলোর মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করায় সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়। গাড়ির টায়ার, জুতো, তলদেশ ইত্যাদির ক্ষেত্রে একই ঘটনা ঘটে। তাহলে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, যা যন্ত্রপাতিতে বা অন্য বস্তুর ক্ষেত্রে প্রদত্ত শক্তির একটি অংশের অপচয় ঘটায়, যন্ত্রাংশের ক্ষয় হয়। ঘর্ষণের বিরুদ্ধে কার্য করতে গেলে যন্ত্রের কর্মদক্ষতা হ্রাস পায়। যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি চালাতে বেশি জ্বালানি খরচ করতে হয়। ঘর্ষণজনিত বল অতিক্রম করার সময় যন্ত্রে বা তার বিভিন্ন অংশে অবাঞ্ছিত শব্দ উৎপন্ন হয়। ঠিক আছে, এগুলো হলো ঘর্ষণের অসুবিধা এবং এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঘর্ষণের সুবিধা এবং ঘর্ষণের অসুবিধা। আচ্ছা, নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে যে ঘর্ষণের অসুবিধা কমানোর উপায় কি এবং ঘর্ষণ বাড়ানোর উপায় কি। তাহলে ঘর্ষণজনিত অসুবিধা কমানোর উপায় হচ্ছে সংস্পর্শযুক্ত তল দুটিকে যথাসম্ভব মসৃণ করা, তল দুটিকে তেল দিয়ে পিচ্ছিল করা, গাড়ির চাকা ও বিভিন্ন যন্ত্রে বল বেয়ারিং ব্যবহার করা, বায়ুর বাধা কমানোর জন্য বস্তুকে মাকু আকৃতির করা। ঠিক আছে, যেমন মাছের দেহ মাকু আকৃতি হওয়ার জন্য তারা ভালো করে সাঁতার কাটতে পারে। ঘর্ষণরোধী সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণ কমানোর ব্যবস্থা করা। এই 5টা পয়েন্টও কিন্তু ভালো করে মুখস্থ করব। ঘর্ষণ বাড়ানোর উপায় কি না, গাড়ির চাকার বা টায়ার যেখানে খাঁজ কাটা করা যাতে টায়ার ও রাস্তার মধ্যে ঘর্ষণ বল বেশি হয় এবং ব্রেক কষলে গাড়ি সহজে থেমে যেতে পারে। খেলোয়াড়দের ব্যবহৃত জুতোর তলায় স্পাইক লাগানো হয় যাতে তারা দৌড়ানোর সময় সহজেই থেমে যেতে পারে। মেঝের ওপর মইয়ের তলদেশে পিছলে যাওয়া আটকাতে অনেক সময় মইয়ের তলায় খাঁজ কাটা রাবার বা প্লেট ব্যবহার করা হয়। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন এবং বস্তুর ক্ষতি এমন দুটি করে উদাহরণ দাও। আমি এইমাত্র এটাকে আলোচনা করেছি, পজ করে দেখে নেবে। নেক্সট দেখো, মোটর গাড়ি বা অন্যান্য গাড়ির চাকা খাঁজ কাটা এবং অমসৃণ রাখা হয় কেন, পজ করে পড়ে নেবে। গরুর গাড়ির চাকায় লোহার বেড় লাগানোর কারণ কি, পড়ে নেবে ভালো করে। রেল লাইনের জোড়ার মুখে একটু ফাঁক রাখা হয় কেন, এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভিডিওটা পজ করে ভালো করে জায়গাটা পড়ে নেবে। পার্থক্য পড়ব, চিরাচরিত শক্তি ও অচিরাচরিত শক্তি বা নবীকরণযোগ্য শক্তি ও অনবীকরণযোগ্য শক্তির পার্থক্য, যেটা আমরা প্রথম পড়েছিলাম এই ভিডিও শুরুতে, যেটা নিয়ে আমরা পড়েছিলাম। তাহলে এই পার্থক্যটা কিন্তু 4টে পয়েন্ট রয়েছে, 4টে পয়েন্টই কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। আমাদের এখানে এসে চ্যাপ্টার 6টা পুরোটা সম্পূর্ণ চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। টোটাল 4টে ভিডিওতে আমি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম। ভিডিওটা সংক্রান্ত যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।